সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সকলের ভালোই আছো। একটু আগে তোমাদের সাথে সরাসরি একটা ক্লাস নিয়ে আসলাম। যাই হোক, আজকে ওটা সাধারণ ক্লাস ছিল, সচেতনতামূলক এবং অ্যাপ্লাইড বলেছি আমি, যেটা যে অ্যাপ্লাইড করুন। তো আজকে আমরা দ্বিতীয় পত্রের দেখতে পাচ্ছ যে দ্বিতীয় পত্রের বাংলাদেশের অভ্যুদয় অংশে যে প্রধান ঘটনাগুলো ছিল তার কিছু থেকে পুরো পাঠের পুনরালোচনা, অর্থাৎ এখানে যে বিষয়গুলো আগে আলোচনা হয়েছে তার থেকে হাইলাইটসগুলো। কেন পরিণীতি এমন একটি ব্যবহারিক সাবজেক্ট যেটা তোমাদের লাগবে, তোমাদের ছেলেপেলের লাগবে, নাতিপুতির লাগবে। মানে তথ্যগুলা সারা জীবনের জন্য, যারা এই লেখাপড়ার জগতে বা সাধারণ জ্ঞানে, এমনকি টেবিল টকে, চায়ের আড্ডায়, যেখানে তুমি থাকো না কেন, এই তথ্যগুলো লাগবে। যা অনেক বিষয়েরই কিন্তু এরকম ভাইটাল তথ্য নেই। যাই হোক, আমরা পূর্ব পাঠের পুনরালোচনা, অর্থাৎ সেখানে হাইলাইটস কিছু দিয়েছি এখানে, যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে মেজর যে ঘটনা, বিগত 100 বছর এখন পার হয়ে বেশি হয়ে গেছে, যেগুলো তোমাদের সিলেবাসও রাখা হয়। বিশাল ইতিহাস, প্রতিদিনই এই অংশের সিলেবাস বাড়ছে, যেটা অন্য বাড়ে না। অর্থনীতি কিছু বাড়ে, যেমন ইতিহাস ইতিহাস বাড়ে, কিন্তু আর অনেক সাবজেক্টেই এইভাবে বাড়ে না, যেটা পৌরনীতি বাড়ে, পৌরনীতির ইতিহাস বাড়ে। তো বিষয়গুলো অনেকেরই জানা, একাধিকবার আমরা এগুলো নিয়ে হয়তো আলোচনা করেছি, এবং কিছু অংশ তোমরা এসএসসি লেভেলে বা তার আগেও জেনেছ। কিন্তু দুঃখের বিষয় হলো, তারপরেও যখন এ ব্যাপারে সঠিক তথ্য আসে না, শতকরা ধরো 10 জন হয়তো এই তথ্যগুলা জানো বা তারা বলতে পারবে, বা তারও কম হবে, ধরে নিলাম 10। কিন্তু এতবার বলার পরে, লেখার পরেও, পড়ার পরেও কেন সেই তথ্যগুলো আমরা খাতায় পাই না, বা একটা কোথাও ওই আড্ডা বলো, চা বলো, ভাইবা, চার আড্ডা, ভাইবা বলো, সামনে উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে, তো সে সকল ক্ষেত্রে এই বিষয়গুলো একটু কাজে লাগবে। সেজন্য এগুলোকে বিশেষভাবে বারবার এগুলোকে রপ্ত করতে হবে, পড়াশোনা, আলোচনা আনতে হবে। যাই হোক, আমরা এখানে প্রথম যেটা এনেছি, যে আমাদের যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে পৌরনীতির দ্বিতীয় পত্রে, সেখানে মেজর অংশটা এখান থেকে শুরু। 1885 সাল আমরা খ্রিস্টাব্দ রেখেছি, যে সেখানে কি হয়েছিল ভারতবর্ষে উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটেছিল, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ডেভিড অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে 1885 সালে। এবং আজকে বাংলাদেশে যে এত রাজনৈতিক দল তোমরা দেখো, যদি বলা হয় যে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল কোনটি, ভারতবর্ষ, একসময় আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক অংশ ছিলাম, ব্রিটিশ রেজিমে ছিলাম, বিভিন্ন চড়াই উত্তরায় আমরা আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো ইতিহাসের যে অংশ, যেটা ইতিহাসও তোমরা তথ্যটা পাবে, এবং তারপরেও যে কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়, তাই সে উত্তরটা পাওয়া যাবে হয়তো 50%-এর কাছেও পাওয়া যাবে না। এটা দুঃখজনক যে কত কিছু পড়া, যে বিষয়গুলো তুমি সবসময় চর্চা করছো, দেখছো, শুনছো, মিডিয়াতে আসছে। যাই, তাহলে 1885 সাল কী জন্য বিখ্যাত ছিল, ভারতবর্ষে কী ঘটেছিল, যে সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, পুরো নামটা বলতে হবে। তুমি যদি একের মধ্যে এক চাও, উদ্দীপকের পর তোমাকে এক দেওয়া হবে, অথবা সাল থাকে, যে বিকল্প সাল থাকবে, তুমি ঠিক দাও বা বৃত্ত ভরাট করো, সেটা ঠিক আছে, কিন্তু জানতে হবে তো। এবং নামটা পুরোপুরি যদি লেখা প্রয়োজন হয়, তখন যে কারো নাম, তোমার নিজের নাম হোক, অন্য কারো নাম হোক, পরিপূর্ণ তার যে নামটা উনি ব্যবহার করেন বা যে নামটা স্বীকৃত, সেটাই ব্যবহার করতে হবে। এখন ভাইভাতে বললে যে তোমাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রেসিডেন্টের নাম হামিদ, না, এভাবে বলা যাবে না। জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ, তার পূর্ণ নামটা বলতে হবে এবং তার নিজের মূল পরিচয়টা সহ। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। ওটা ছিল 19বিংশ শতক। এরপর আমরা বিংশ শতাব্দীতে আসি। 1905 সাল কি হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল। হ্যাঁ, বঙ্গভঙ্গ। এখানে ভূগোলের সম্পর্ক, একটু ভৌগোলিক আইডিয়া দরকার। যে ধরো
ভূগোলে আমি অত অভিজ্ঞ নই। এই তো বাস এরকম একটা আইডিয়া আর কি। মনে করো যে বঙ্গভঙ্গ 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল কি, যে তখন বাংলা প্রেসিডেন্সি নামে ব্রিটিশ ভারতের অধীন, আমরা ব্রিটিশ ভারতের অধীন ছিলাম, জানো, যে শাসিত হচ্ছিলাম ব্রিটিশ দ্বারা, যে এটা পশ্চিমবঙ্গ আজকে পূর্ববঙ্গ বাংলাদেশ আজকে দিয়ে তুমি বুঝতে হবে, তাহলে মনে রাখা সহজ হবে। পাশে ছিল আসাম, এই যে আমরা জানি এখন সিলেটে এখান থেকে আসাম আছে, এবং সিলেটও আসামের অংশ ছিল এ সময়। যাই হোক, আসাম ছিল একটা ক্ষুদ্র রাজ্য প্রদেশ, আর বাংলা প্রেসিডেন্সি ছিল একটা বড় প্রদেশ। বিভিন্ন কারণ ইত্যাদি আছে, তোমরা পড়ছো। তাই তাহলে মোটামুটি এরকম আর কি অবস্থানটা তোমার ব্রেনে রাখা দরকার, যে অবস্থানটা এরকম ছিল। বাংলা প্রেসিডেন্সি বিশাল প্রদেশ, পাশাপাশি আসাম একটা ক্ষুদ্র প্রদেশ। আর এখানে কলকাতা থেকে, এই ধরো কলকাতা, এটা ঢাকা, এখান থেকে এই পুরো অঞ্চলকে শাসন করা কঠিন ছিল, অনেক কারণ ছিল বঙ্গভঙ্গের। যাই হোক, লর্ড কার্জনের সময় 1905 সালে যেটা করা হয়, যে এই বাংলা, তখন বাংলা প্রেসিডেন্সি বলা হতো, এটা ক্ষুদ্র রাষ্ট্র, যার প্রশাসন চালানোর ক্ষমতা, এখানে আর্থিক ক্ষমতা ছিল না, সামর্থ্য ছিল না। এটা বৃহৎ রাষ্ট্র, যার, এবং এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, বিভিন্ন কারণ ছিল। যাই হোক, সেখানে যেটা বলা হয়েছে যে বিভিন্ন কারণে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এবং ব্রিটিশেরও কিছু পলিসি ছিল, ডিভাইড অ্যান্ড রুল। তারা হিন্দু মুসলিম একটু দ্বন্দ্ব লাগাতে পারলে তাদের সময়টা এখানে বাড়বে, বেশি দিন ধরে সারা এখানে থাকতে পারবে। এভাবে তারা পূর্ববঙ্গ আসাম, এই যে তখন পূর্ববঙ্গ আসাম নামে একটা প্রদেশ সৃষ্টি করে। এখানে বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ, ওটা, এটা পূর্ববঙ্গ আসাম নামে একটা প্রদেশ সৃষ্টি করে। তাই রাজধানী হয় ঢাকা। এলো বঙ্গভঙ্গ, ব্যাস। এরপর আসো 1906। 1906 কি হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠা। হ্যাঁ, মুসলিম লীগ প্রতিষ্ঠা। ভারতবর্ষের দ্বিতীয় রাজনৈতিক দল হচ্ছে মুসলিম লীগ। ভারতবর্ষের, আমরা এখন কিন্তু বাংলাদেশে নাই বা পাকিস্তান আমলে নাই, ভারতবর্ষে আছে ব্রিটিশ রেজিমে। যে তখন ভারতবর্ষের দ্বিতীয় রাজনৈতিক দল হচ্ছে মুসলিম লীগ, যেটা 1906 সালে প্রতিষ্ঠিত হয়। ভারত, ওই যে গোটা ভারতে মুসলমানরা সংখ্যালঘু ছিল, মানে আজকে যে তিনটি রাষ্ট্র, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা মিলে যে ভারতবর্ষ ছিল, ব্রিটিশ ভারত, সেখানে মুসলমানরা ছিল সংখ্যালঘু। বিভিন্ন বিষয়ে তারা মনে করলো যে তারা বঞ্চিত হবে স্থায়ীভাবে, কাজেই তারা মনে করলো যে আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। সেটা তখন তারা 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে, 1906। এরপর আসা 1911। কি হয়? এই বঙ্গভঙ্গ দিয়ে ব্রিটিশরা যেমন পূর্ববঙ্গ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণকে তারা সন্তুষ্ট করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে তারা অসন্তুষ্ট করেছিল। এখানে ব্রিটিশদের মানে স্বার্থ ছিল যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে এবং শাসন করে। ওই যে তারা বঙ্গভঙ্গ রদ করে, মানে বঙ্গভঙ্গ করে বাংলাকে দুই ভাগ করে মুসলমানদের, পূর্ববঙ্গের মুসলমানদের সন্তুষ্ট করলো, আবার হিন্দু সম্প্রদায়ের চাপে এখানে কোর্ট কাছারি, অফিস আদালত, সচিবালয় ইত্যাদি এখানে চলে আসলো। এখানে একটু অর্থনৈতিক মন্দা বা অসুবিধা, তারা বিপর্যয় সৃষ্টি হলো। তখন তারা আন্দোলন শুরু করলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এবং সফল হলো। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে দিল ব্রিটিশ সরকার। বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। তাতে কি হলো? আবার সেই একই বাংলা হয়ে গেল, বাংলা প্রেসিডেন্সি আবার বহাল হয়ে গেল 1911 সালে, বঙ্গভঙ্গ রদ। এরপর আসো 1919। তো 1919 সালে এখানে বলেছিল ভারত শাসন আইন, দ্বৈত শাসন। এখানে হাইলাইটসটা হচ্ছে ভারত শাসন আইন। কি ভারত শাসন আইন হচ্ছে? যে আমরা জানি যে ব্রিটিশরা আমাদের শাসন করত, এবং ভারতবর্ষকে শাসন করার জন্য মাঝে মাঝে তারা ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করত। অর্থাৎ ব্রিটেনের তৈরি আইন দিয়ে আমরা ভারতে শাসিত হতাম উপনিবেশ হিসেবে। সেই হিসেবে এর আগে অনেক আইন আছে, ওটার দরকার নেই তোমাদের। 1861, 1892, 1909 বাদ থাকুক। 1919টা
এবং সেখানকার বিশেষ বিষয় হচ্ছে দ্বৈত শাসন। হ্যাঁ, দ্বৈত শাসনটা কি ছিল? দ্বৈত শাসন বলতে প্রদেশের প্রধান গভর্নর গভর্নরের সাথে মন্ত্রী পরিষদ আর গভর্নরের সাথে শাসন পরিষদ। গভর্নর কমন হেড অফ দ্য প্রভিন্স, প্রদেশের প্রধান হচ্ছেন গভর্নর, তার সাথে মন্ত্রী পরিষদ একটা কর্তৃপক্ষ এবং তার সাথে শাসন পরিষদ হচ্ছে আরেকটা কর্তৃপক্ষ। প্রদেশের শাসন সংক্রান্ত বিষয়গুলোকে এই দুই ভাগে ভাগ করে শাসন করা হতো। এটাকেই বলা হয় ডায়ার্কি বা দ্বৈত শাসন। এই যে দ্বৈত শাসন বলেছি আমরা, হাইলাইট 1909 সালের ভারত শাসন আইনের এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, দ্বৈত শাসন 1919। তাহলে বোঝা গেল, যখন দুইটা কর্তৃপক্ষের মাধ্যমে একটা শাসন কাজ পরিচালিত হয় সেটাকে দ্বৈত শাসন বলা হয়। সেই অথরিটি কারা? গভর্নর কমন টু দ্য বোথ অথরিটি। গভর্নরের সাথে মন্ত্রী পরিষদ কিছু বিষয়ে আলোচনা করত, শাসন ক্ষমতা চর্চা করত। গভর্নরের সাথে শাসন পরিষদ, যেটা মনোনীত ব্যক্তি ছিল ব্রিটিশ সরকারের, তারা কিছু বিষয় চর্চা করত। এভাবে যে শাসন ব্যবস্থা দুইটি কর্তৃপক্ষের মাধ্যমে যে শাসন হতো সেটাকে দ্বৈত শাসন বলা হয়। ডায়ার্কি মনে রাখবে, দ্বৈত শাসন। 1919-এর বলতে গেলে যদি একটা প্রশ্ন কখনো তোমার মানে 1-এর বা 4-এর হয়, ক খ গ যেখানে থাকুক, সেটা এই দ্বৈত শাসন। তো 1919 গেল। এরপর আসো 1935। 1935 সাল, এখানে একটা ভারত শাসন আইন হয়। ভারত শাসন আইন এখানকার হাইলাইট ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। ওই যে আগে বলেছি, ব্রিটিশ পার্লামেন্টে বসে ভারতকে শাসন করার জন্য আইন রচনা করতো, তার দ্বারা আমরা শাসিত হতাম। তো তাতে কি হলো যে 35 সালের 1 নম্বর, 19-এর যেমন 1 নম্বর মানে বৈশিষ্ট্য ছিল বা 1 নম্বর বিষয় ছিল ভারতবাসীর প্রতি ব্রিটিশদের উপহার বলতে পারো, সেটা দ্বৈত শাসন। আর 1935 সালে এখানে একটা বিষয় আমাদের জানা দরকার যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতবর্ষে আস্তে আস্তে দানা বেঁধে উঠছিল। ভারতে জাতীয়তাবাদী আন্দোলন বিকশিত হচ্ছিল। এমন একটা পর্যায়ে ক্রমবর্ধমান দাবি দেওয়া পূরণ করার জন্যে ব্রিটিশরা মাঝে মাঝে ওই আইন রচনা করত। তার মধ্যে তবে ব্রিটিশ রেজিমের সর্বশেষ ভারত শাসন আইন হচ্ছে এই 1935 সালের ভারত শাসন আইন। এরপরে আর তারা ভারত শাসন আইন দিতে সুযোগ পায় নাই। পরেরটা ছিল 1947-এ ভারত স্বাধীনতা আইন। যাই হোক, পরে হবে সেটা। তাহলে 1935 সালে ভারত শাসন আইনের 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা ভারতবাসীর জন্য অনেক চাওয়া পাওয়া, অনেক আন্দোলন সংগ্রাম এর ফলে তারা পেয়েছিল, ব্রিটিশরা দিয়েছিল, সেটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রদেশ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থার কেন্দ্রীয় এবং প্রদেশ দুই ধরনের সরকার থাকে, কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার। ব্যাস, যুক্তরাষ্ট্রের সরকারের একটা ইউনিট অঙ্গ হচ্ছে প্রাদেশিক সরকার। তো এখানে কি হলো? প্রাদেশিক স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন কথাটা এখনও তোমরা আরও পড়বে বাংলাদেশ অংশে যখন দ্বিতীয় বর্ষে দ্বাদশে উঠবে তখন, যে যেমন স্থানীয় স্বায়ত্তশাসন আছে। তো স্থানীয় স্বায়ত্তশাসন যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, এগুলো হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, অর্থাৎ যেখানে নির্বাচিত প্রতিনিধিরা কাজ করে। এখানেও ব্রিটিশ সরকার ভারতবাসীকে প্রাদেশিক স্বায়ত্তশাসন এই 35-এর ভারত শাসন আইনের মাধ্যমে প্রদান করে, যেখানে বলা হয়েছিল যে ওই যে আগে দেখলাম যে দ্বৈত শাসন প্রদেশে ছিল, এখানে কেন্দ্রীয় দ্বৈত শাসন নিয়ে আসা হয়। কিন্তু এখানে প্রদেশগুলোতে যে কথা বলা হয় যে প্রদেশে দায়িত্বশীল সরকার কাজ করবে, অর্থাৎ ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রদেশগুলো স্বায়ত্তশাসন ভোগ করবে। সেটা কি? আইন প্রণয়ন, শাসন পরিচালনা, অর্থনৈতিক ক্ষমতা করারও অর্থনৈতিক একটা বড় ক্ষমতা, বিচার পরিচালনা, এরকম বড় বড় কাজগুলো আইন প্রণয়ন, প্রদেশগুলো তাদের প্রয়োজনীয় আইন রচনা করা
প্রাদেশিক আইন সভাকে সেই ক্ষমতা দেওয়া হয়। স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্যগুলো বহন করে আইন প্রণয়ন, শাসন পরিচালনা। এখানে মন্ত্রী পরিষদ জনগণের এই প্রতিনিধিদের নিয়ন্ত্রণে পরিচালিত হবে, যেটা দায়িত্বশীল বা স্বায়ত্তশাসিত ব্যবস্থার স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য, যে প্রদেশগুলোই মূলত ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে। তাহলে আইন প্রণয়নের ক্ষেত্রে প্রদেশ ক্ষমতা ভোগ করবে, আইন বাস্তবায়ন শাসন পরিচালনার ক্ষেত্রে ক্ষমতা ভোগ করবে, কর আরোপ এবং কর ব্যয় তথা অর্থ আয় এবং ব্যয়ের ক্ষমতা প্রদেশগুলোকে দেয়া হবে। এগুলোই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের শর্ত। এবং তাত্ত্বিক বা তত্ত্বগতভাবে ব্রিটিশ সরকার এই কথা মেনে নেয় যে প্রদেশগুলো এখন থেকে এই 35-এর পর থেকে স্বায়ত্তশাসন ভোগ করবে, তারা তাদেরকে শাসন করবে, প্রদেশগুলা তাদেরকে শাসন করবে। ব্যাস, প্রাদেশিক স্বায়ত্তশাসন 1935 গেল। এরপরে যেটা এই অংশে ব্রিটিশ রেজিমের বা ওই ব্রিটিশ ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 1940-এর লাহোর প্রস্তাব। এটা আরেকটু মানে ভৌগোলিক আইডিয়া এখানে দরকার, একটু ম্যাপ তোমাদের ব্রেনে রাখা দরকার। অবস্থানটা কি? অবস্থান জায়গা তো এই মনে করো ভারতবর্ষ, ম্যাপে আমি অভিজ্ঞ নই বলে দিলাম, আগেই বলছি, জাস্ট তোমাদের বোঝার জন্য। ম্যাপের সাধারণত উপরটা উপর থাকে সেরকম। ব্যাস, তাহলে 1940-এর লাহোর প্রস্তাবের টেক্সট কি কথা বলা হয়েছিল, জাস্ট মূল কথাটুকু ব্রেনের মধ্যে রাখবা। লাহোর প্রস্তাব, ব্রেনে এই ম্যাপটুকু যদি থাকে এরকম আইডিয়া যে এই ভারতবর্ষ উত্তর পশ্চিম, উত্তর উত্তর পশ্চিম, হ্যাঁ পশ্চিম উত্তর, তাহলে তো এখানে ম্যাপে আসলে বাস্তবতার সাথে সংগতি রাখতে হলে তত্ত্বগতভাবে এটা যদি বাস পশ্চিম, আমরা যদি এদিকে সাজাই আসলে ওই অনুকূলে থাকলে ভালো হয়। এই যে উত্তর পশ্চিম, এই মুখে যদি আমরা দাঁড়াই তাহলে ভারতবর্ষের এই যে পশ্চিম মুখে দাঁড়ায় হাত উঁচু করো, ডান হাত এবং বাম হাত নিচে, তাহলে ভারতবর্ষের উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, ব্যাস পশ্চিম মুখ হয়ে হাত উঁচু করলে উত্তর পশ্চিম এবং পূর্বাংশের এই যে আজকে বাংলাদেশ, আজকে যেটা বাংলাদেশ আর এটা পাকিস্তান আজকে, তাহলে বোঝো বাস, এটা একটু প্র্যাকটিক্যাল আইডিয়া পাওয়া যাবে। ইন্ডিয়া, তো বোঝা যাচ্ছে, ম্যাপটুকু মাথায় একটু বিল্ট ইন করে নাও, গেঁথে নাও, তাহলে সুবিধা হবে, এটা নিয়ে আর পড়তে হবে। ব্যাস, তাহলে ভারতবর্ষ এই ব্রিটিশ ভারত, যার উত্তর পশ্চিম এখন যেটা পাকিস্তান এই দিকে ভারতবর্ষের, আর পূর্বাংশে এখন বাংলাদেশ, ভারতবর্ষের পূর্ব দিকে বাংলাদেশ আমরা অবস্থান করছি। লাহোর প্রস্তাবে যে কথা বলা হয়েছিল যে ভারতবর্ষের, এর আগে বলেছি সিকোয়েন্স, যে মুসলমানরা মনে করতেছিল যে এখানে স্থায়ী সংখ্যালঘুতে পরিণত হবে ভারতবর্ষে যদি এক ইউনিট ভারত স্বাধীন হয়। ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন সেখানে চলছিল। যাই হোক, এখানে তারা বলল কি যে মুসলিম লীগ লাহোর প্রস্তাবের মাধ্যমে বলল যে ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাংশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা হবে, স্টেটস, ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করা হবে। এই এসটার অনেক মূল্য, ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করা হবে। ব্যাস, ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্বাংশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা সমূহ নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ স্টেটস গঠন করা হবে, লাহোর প্রস্তাবে বলা হয়েছিল। এবং সেই জন্য বলা হয় যে পরবর্তীতে আমরা দেখব যে 6 দফাও ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে। তো যদি লাহোর প্রস্তাবকে মূল টেক্সট বাস্তবায়ন করা হতো তাহলে বাংলাদেশ 1947 সালে স্বাধীন হওয়ার কথা। লাহোর প্রস্তাব অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী ভারতবর্ষ স্বাধীন হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে দুটি স্বাধীন রাষ্ট্র 47 সালে হয়। তো সেখানে ওই যে এস পরবর্তীতে 46 সালে মুসলিম লীগ এসটা কেটে দেয়।
এসটা কেটে দিয়ে স্টেট গঠন করে 47-এ, কিন্তু বাস্তবে স্টেট ছিল। ব্যাস, তাহলে বোঝা গেল এই বিষয়টা, ম্যাপটা একটু মাথায় রাখবা যে তাহলে লাহোর প্রস্তাব ভারতবর্ষের উত্তর পশ্চিম, এই ডান হাত উঁচু করলে যে পজিশনটা উত্তর পশ্চিম এবং পূর্বাংশে বাম হাত নিচের দিকে রাখো, এই দুটো অংশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ, ওই যে এস, ওই এসের মধ্যে বাংলাদেশ ছিল। ব্যাস, এই জন্য বলা হয় যে লাহোর প্রস্তাবে বাংলাদেশের বীজ নিহিত ছিল। কাজেই এভাবে যদি মাথায় রাখতে পারো বিষয়টি, তাহলে ব্যাস বিষয়টি পরিষ্কার হবে। তো আশা করি বিষয়গুলো তোমরা বারবার দেখবে, এটা তোমার সিলেবাসে বা বইয়ের প্রথম দিকে সূচিপত্রে আছে, হাইলাইটসগুলো দেখো এবং সেগুলো মেমোরিতে মানে বিল্ট ইন করে নাও, গেঁথে নাও। কেন এগুলো বললাম যে সারা জীবন তোমার লাগবে, ছেলেপিলে নাতিপুতি, একজন সচেতন নাগরিক হিসেবে জীবনযাপন করার জন্য এই তথ্যগুলো তোমার লাগবেই। কাজেই আশা করি বিষয়গুলো তোমরা রপ্ত করতে পেরেছো। পরবর্তীতে আমরা বাকি অংশ নিয়ে কথা বলবো। আপাতত এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।